62 সালে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন পাহাড়তলী রেল স্কুলে পড়তাম। তো ওখানে তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহমদ কুরেশি উনি ওই এলাকাতেই থাকতেন এবং মান্নান ভাই তখন শহর ছাত্রলীগের নেতা ছিলেন, পরে যিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন। ওনারা একদিন রেল স্কুলে গেলেন, গিয়ে ছাত্রদের নিয়ে বসলেন, বললেন যে তোমাদের সামনে একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ হলো আইয়ুব খান একটা কমিশন করছেন, যেটা শরীফ কমিশন নামে পরিচিত। ওই রিপোর্টে বলা হয়েছে বাংলা বর্ণমালা পরিবর্তিত হবে, অর্থাৎ তোমরা বাংলায় আর লেখাপড়া করতে পারবে না এবং শিক্ষাটা একটা পণ্য হবে, অর্থাৎ তোমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত সন্তানরা স্কুলে পড়ছো তারা লেখাপড়া করতে পারবে না। কাজেই আমরা এই শিক্ষা ব্যবস্থাকে গণমুখী করার জন্য আন্দোলন করতে হবে, যাতে সবাই শিক্ষা পায়, এবং এইটা করতে হলে আইয়ুব খানের পতন ঘটাতে হবে। অর্থাৎ শিক্ষা আন্দোলনের সাথে আইয়ুব খানের পতনের আন্দোলন যুক্ত করে দিলেন। তো স্বভাবতই আমরা ভাবলাম যে আমরা লেখাপড়া করতে যখন পারবো না, তো আইয়ুব খানকে হটাইতে হবে। এইভাবেই কিন্তু 62 আন্দোলন পাহাড়তলীতে শুরু হয়েছে। এটা শুধু পাহাড়তলী না, পরে মিছিল নিয়ে চট্টগ্রাম এসে দেখলাম সেখানে প্রচুর বিভিন্ন স্কুলের ছাত্ররা কিন্তু সেখানে জড়িত হতো। এইভাবেই স্কুল ছাত্রদের 62 আন্দোলনের মাধ্যমে আইয়ুব বিরোধী আন্দোলনে জড়ানো হয়েছে। স্কুল ছাত্রের সুবিধা হলো আগে পিছিয়ে কী হবে এটা তো আমরা জানি, নেতা বলছে অতএব আপনারা বাইরে যান। ছাত্রলীগের তৎকালীন প্রখ্যাত নেতা আমাদের একটা বৈঠকে বললেন, আমরা তো আন্দোলন অনেক করতেছি, আসলে বাংলাদেশের স্বাধীনতা ছাড়া কোনো আন্দোলন হবে না। এই প্রথম শুনলাম স্বাধীনতার কথা এস.এম. ইউসুফ ভাইয়ের কাছে। 64 সালে আরেকটা আন্দোলন হলো, এই যে শরীফ কমিশন রিপোর্ট যেটা 62 সালে করছিল, 64 সালে সেটা হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট নামে আরেকটা রিপোর্ট বেরোলো, একই জিনিস। আবার হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন শুরু হলো এবং একই সাথে আইয়ুব বিরোধী আন্দোলন। তারপর মেডিকেল কলেজে 66 সালে তখন 6 দফা দেওয়া হয়ে গেছে। এখন 6 দফা নিয়ে আমরা আন্দোলন করতেছি। আমাদের নেতারা বুঝলো 6 দফা যদি হয় তাহলে আর স্বাধীনতা লাগবে না, কারণ 6 দফার প্রত্যেকটা দাবি এরকম যে এইটা প্রতিষ্ঠা হলে পাকিস্তান ভেঙে যাবে, আমরা খুব সহজে স্বাধীনতা লাভ করতে পারবো। এইভাবে চলতে হঠাৎ করে 66 সালের শেষ দিকে হবে, তৎকালীন তখন তো উনি শেখ মুজিব ছিলেন, শেখ মুজিবের হাতে কখনই পাকিস্তান ক্ষমতা দিবে না। তখন আমরা আসলে সবাই শেখ মুজিব বঙ্গবন্ধু পাগল ছিল, 6 দফা না হলে 1 দফা প্রতিষ্ঠা করতে হবে। 68 সালে আর 6 দফার কথা আমরা বলতাম না, বিশেষ করে পাহাড়তলী অঞ্চল এবং চট্টগ্রাম শহরে আমরা যারা ছিলাম, আমাদের বলা হতো নিউক্লিয়াসপন্থী, অর্থাৎ সিরাজ আলম খানপন্থী। এবং আমরা স্বাধীনতার আগ পর্যন্ত আমিও জানতাম না আর কারা কারা নিজের সদস্য, তবে বুঝতাম তোহা গাজী, শফিউল্লাহ এরা স্বাধীনতার কথা বলতে বুঝলাম তারা নিউক্লিয়াসের সদস্য, কিন্তু কখনই জিজ্ঞাসা করতে পারতাম না। একটা দ্বন্দ্ব দেখা দিল 66 সালের পরেই ছাত্রলীগে। একদল মনে করতো যে 6 দফাই শেষ কথা, এটা দিয়েই বাংলাদেশের মুক্তি সম্ভব। আমরা বলতাম যে 6 দফা শেষ কথা না, স্বাধীনতা ছাড়া কোনো উপায় নেই। ওরা আমাদের বলতো অতি বিপ্লবী নিউক্লিয়াসপন্থী, আমরা ওদের বলতাম 6 দফা পন্থী। আমরা বড় বড় মিছিল নিয়ে, তখন তো সর্বদলীয় আন্দোলন শুরু হয়েছে, 11 দফা দেওয়া হয়েছে। ওখানে আমরা স্লোগানগুলো দিতাম, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার তোমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, এই জাতীয় স্লোগান 68 সালে ওই সর্বদলীয় সবার ভিতরে আমরা দিতাম। 70 সালে এসে স্লোগান দিলাম। 70 সালের 7ই জুন বাংলাদেশের পতাকা নিয়ে এমএদের বাড়ির থেকে মিছিল নিয়ে শহরে আসছিলাম, চৈতন্যগুলির এখানে স্লোগান দিলাম, পাকিস্তান পাকিস্তান চৈতন্যগুলির গোরস্থান। আর ঢাকায় তখন স্লোগান দিচ্ছে পাকিস্তান পাকিস্তান আজিমপুরের গোরস্থান এবং জয় বাংলা। জয় বাংলা স্লোগানটা কিন্তু 69 সালে এসে চালু হলো। এইভাবে কিন্তু আসলে জনগণকে স্বাধীনতার পক্ষে উদ্বুদ্ধ করা হয়। এরপর নির্বাচন, ওখানে আমরা মিটিংয়ে বক্তৃতা দিতাম, স্বাধীনতার কথা বলতাম, কিন্তু একটা কিছু রাখতে হবে, নেতারা বলতো না, কারণ নেতারা বললে সাথে সাথে অ্যারেস্ট হয়ে যেত। ওই আবার বড় বড় নেতাদের বলতাম আপনারা বললেন না, বললে কালকে অ্যারেস্ট হয়ে গেলে আমরা একটু অসুবিধা হয়ে যাবো। 69 গণ আন্দোলনের আরেকটা চিত্র বলি, আমরা যখন 69 গণ আন্দোলন করছি তখন আওয়ামী লীগের প্রায় সব নেতা জেলে, আমরা কর্মীরা একটু সহজে নেতা না থাকলে যেটা, হঠাৎ দেখলাম মৌলানা ভাসানী ঢাকাতে গর্জে উঠল 11 দফা আন্দোলনের পক্ষে, বঙ্গবন্ধুর মুক্তির পক্ষে,
তখন এটা আমাদের দারুণভাবে কিন্তু অনুপ্রাণিত করছিল। ভাসানীর এই ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা উচিত। যখন কোনো নেতা নাই তখন উনি যে গর্জে উঠছিলেন, এটা কিন্তু আন্দোলনকে আগায় নিয়ে গেছে। দেখ 70 সাল গেল, 71 সালে তো অসহযোগ আন্দোলন, আমরা 71 সালে মেডিকেল কলেজ মাঠে ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম, মানে স্বাধীনতা বন্ধের উদ্যোগে। এখানে 18ই মার্চ কি 16ই মার্চ আমার তারিখটা আমরা আন্দরকিলে বন্দুকের দোকান রোধ করছি। এর ভিতর তো গড়াইতে গড়াইতে প্রত্যেকদিন মিছিল সভা এগুলো চলতেছে। 25শে মার্চ তো হানাদাররা আক্রমণ করলো। এর ভিতর 27শে মার্চ সকালবেলায় হঠাৎ করে ডাক্তার এম এ মন্ডল উনি এসে আমাদের বললো যে এই চল তোরা আনলোক এখানে চল, বেতার জম করবি। তো আমরা গেলাম বেতারে। যাওয়ার পথে ওই যে .22 রাইফেল রিভলভার ছিল, যে ওইটা দিয়ে অস্ত্রের মুখে একজন বেতার ইঞ্জিনিয়ারকে তুললাম। তুলে ওখানে গিয়ে স্টার্ট হলো, বেতার অধিবেশন শুরু হলো। আমরা কেউই কিন্তু বেতারের মানুষ না, এই যে যথারীতি আমি প্রথমে একটা বক্তৃতার মতো সংবাদ করলাম। টিক্কা খান সদল বলে নিহত হয়েছেন, বঙ্গবন্ধু নিরাপদে আছেন। ডাক্তার ইসুর একটা কথিকা পাঠ করলো, আর ডাক্তার বেলাতে ইংরেজি সংবাদ পাঠ করলো। ইঞ্জিনিয়ার হারুন এন্টার ম্যানেজমেন্টের ছিল। করে হঠাৎ ইঞ্জিনিয়ার হারুন ল্যান্ডফোনে কার সাথে উত্তেজিত স্বরে কথা বলতেছে। কথা বলা শেষ করে আসলো, উনি কী হয়েছে তো আপনি উত্তেজিত হচ্ছেন কেন? কোন এক জিয়া, তখন তো মেজর জিয়াকে আমরা চিনতাম না। জিজ্ঞাসা করতেছে আমরা কেন ইয়েতে বেতার ভবনে? আমি বাইরে হইতে পারে, আপনি যখন চিনেন পাঞ্জাবি হইতে পারে, তো এখন চলেন আমাদের কাজ শেষ, আমরা যাই। কারণ এই .22 রাইফেল রিভলভার দিয়ে পাঞ্জাবিদের সাথে পারবো না। আমরা চলে আসলাম। আসার পথে খালে কিন্তু অনেক ফুলা ফুলা লাশ দেখছি। এটা বাঙালি না বিহারির আমি বলতে পারবো না। ওখান থেকে সিনেমা ভিলেজের সামনে অনেকগুলো লাশ দেখলাম, ওগুলো বাঙালির। ওখানে যাই শুনলাম যে আমাদের বাসায় আব্বা শখ করে গরু পালতো, ওই গরুর দুধ খাই কিন্তু আমরা বড় হয়েছি। গরুগুলো জবাই করে দিছে আর বাসা লুটপাট করে নিয়ে গেছে। তো রামগড়ে 2-3 দিন বোধহয় সপ্তাহখানেক থাকতে হয়েছে, ইটের উপর মাথা দিয়ে ওখানে খানা খেয়ে। এরপরে চলে গেলাম ওই পরে সাবরুমে। আমাদের প্রথম ট্রেনিং হলো বগাফার ট্রেনিং ক্যাম্পে, ওটা আমরা ফার্স্ট বেজ। এপ্রিলের শুরুর দিকেই হবে বোধহয়। ওখানে 7 দিনের ট্রেনিং নিয়ে আমি কমান্ডার হলাম। 5 জন না 6 জনের একটা গ্রুপ হয়ে কমান্ডার হয়ে কিছু রাইফেল দিল, কিছু গ্রেনেড দিল। তখন ওইটা ছিল 1 নম্বর অঞ্চল। কমান্ডার ছিলেন জিয়াউর রহমান। মিরেশ্বরের সীতাকুণ্ড, এদিকে সেনাবাহিনী ইপিআর বা এখন যেটা বিডিআর বনাম যুদ্ধ হচ্ছে, পাকিস্তান বাহিনীর যুদ্ধ হচ্ছে। তো ওখানে আর যাওয়া সম্ভব হলো না, ক্রস ফায়ারে পড়তে পারি। আবার ব্যাক করলাম। আসার পথে কি হলো, জনগণ ঘেরাও করলো। ওরা মনে করলো আমরা পাঞ্জাবির দালাল। তো চলেন সুবুপুর যাই। ওখানে গেলেই তখন যদি ওরা বলে যে আমরা ওদের কেউ না, পাকিস্তানের দালাল, তাহলে মারিয়ে এলেন, এখন আর মারার দরকার নেই। ওরা এগ্রি করলো, ওই পারে গেলাম। তখনই আমাদের কপাল ভালো হতো, জিয়া রহমান অনেক দূর থেকে বলতে চাই মাহফুজ তুমি এখানে কেন? ভদ্রলোকের ব্রেইনের প্রশংসা করতে হয়। অনেক গ্রুপ উনি পাঠাইছেন, একজন নাম ধরে একজনকে চেনা এটা এক্সট্রাঅর্ডিনারি ব্রেইন ছাড়া বোধহয় সম্ভব না। যাক আমরা বেঁচে গেলাম। তা আমাদের ওইখানে তখনও ডিফেন্স ইয়েতে সুবুপুরে ব্রিজের নিচে সেনাবাহিনীর সাথে বসতে আমরা খুব স্বস্তি বোধ করছিলাম না। আর যুদ্ধ করবো কি, 7 দিনের ট্রেনিং দিয়ে সেনাবাহিনীর সাথে থাকা, যুদ্ধ করা খুব ডিফিকাল্ট। তো হরিণার থেকে রামগড় বসলাম। এটা বোধহয় সম্ভবত এপ্রিলের শেষ দিকে হবে। মেজর শৌকত তখন ওই রামগড় যুদ্ধ পরিচালনা করছেন আর কি। রামগড়ে যাওয়ার পরে আমাদের একটা পুকুরে বসায় দিল, ওখানে হারুন বেশি অনেকেই ছিল, অর্থাৎ ডিফেন্সে। 1 মে আক্রমণ শুরু হলো। 7 দিনের ট্রেনিং নিয়ে আমি এলএনজি চালাইছি, অর্থাৎ একদম ধরে দিছে আমি চালাচ্ছি আর কি, টার্গেট ফিক্স করা সম্ভব না। তো হঠাৎ করে একজন বলল মাহফুজ ভাই আর কেউ নাই, শুধু আমরাই আছি। আসলে চাই দেখি সব উইথড্র করছে, অর্থাৎ উনি উইথড্র করার সিগন্যালটা হয়তো আমরা পাই নাই বা উনি দেন না, যে করে হোক। দ্রুত একটা পুকুরে বসছিলাম, পাশেই ফেনী নদী, ওটা পার হয়ে আমরা সাবরুম পৌঁছলাম। দিনেই আমরা চলে গেলাম আগরতলা, ওখান থেকে তান্দুয়া, অর্থাৎ বিএলএফ ততদিনে ঘটিত হয়ে গেছে। আমাদেরকে সাবার রহমত করে খুব কৌশল ওই ক্যাম্প থেকে বাইর করছে, কারণ আর্মি চাচ্ছিল না যে আরেকটা মানে এফএফ এর বাইরে আরেকটা বাহিনী হোক। আমরা চলে গেলাম তান্দুয়া আমরা ফার্স্ট বেস ছিলাম। তো ওখানে বোধহয় 1 মাস 1.5 মাস ট্রেনিং শেষে আবার ভিতরে ঢুকতে হলো। সেটা তখন আমি কমান্ডার, আনোয়ারুল আজিম ডিপি কমান্ডার, আমরা 10 জনের একটা টিম নিয়ে আমরা ঘরে ঢুকতাম।
যাওয়ার সময় রেখে গেছিলাম যে তোমরা শেল্টার তৈরি করো, যুদ্ধের জন্য শেল্টার লাগবে। এটা আমরা যে গেরিলা যুদ্ধের কাহিনী পড়তে তখন শিখছি আর কি। আমরা যে ঢুকলাম শহরে, আমার প্রথম জায়গাটা হলো সরাইপাড়া, উত্তর কাট্টলি, দক্ষিণ কাট্টলি, এই জায়গায় আম বাগানে যেতে পারিনি কিন্তু। ওখান থেকে প্রথম অর্গানাইজ শুরু করলাম। অর্গানাইজের সুবিধা হলো ওই যে স্বাধীনতাপন্থী ছাত্রলীগ, চট্টগ্রাম শহরে যত স্বাধীনতাপন্থী ছাত্রলীগ যুদ্ধ যায় নাই তাদের ট্রেনিং ব্যবস্থা করলাম। এইভাবে আগ্রাবাদে একটা ট্রেনিং সেন্টার, সবচেয়ে মজার ব্যাপার পাঞ্জাবি লেন, যেখানে বিয়ে লাগে ওইটার পাঞ্জাবি লেনের ভিতরে একটা ট্রেনিং সেন্টার করা হলো। এভাবে বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার করে প্রচুর মুক্তিযুদ্ধের ট্রেনিং দেওয়া শুরু হলো। একই সাথে গেরিলা ওয়ারফেয়ার মানে হিট অ্যান্ড রান, পাঞ্জাবির সাথে সম্মুখ যুদ্ধ করার কোনো স্কোপ চট্টগ্রাম শহরে থাকার কথা না, ছিল না। তা আমরা বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানো শুরু করলাম, যে এই যে ট্রান্সফরমার, বিদ্যুৎ অফিস, পেট্রোল পাম্প, এইগুলো ছিল আমাদের টার্গেট। আমাদের এই বিশাল গ্রুপ টাউনে প্রত্যেক দিন একটা বা দুইটা বিস্ফোরণ ঘটাইত। এই কমান্ডার যে দায়িত্ব, প্রথম হলো সোলজারের সিকিউরিটি। একটা জায়গায় অপারেশন হবে, ধরো এই গাছটা একটা, এই গাছটাকে আমরা ফেলবো, তার আগে আমাকে অস্ত্র পৌঁছতে হবে গাছের একটা জায়গায়, আবার এরা অপারেশন করে অস্ত্র রেখে আসবে আরেকটা জায়গায়, এখান থেকে অস্ত্র আমাকে নিয়ে আসতে হবে, রেখি করাইতে হবে যে কোন দিক দিয়ে কোন, এটা কিন্তু কমান্ডারের দায়িত্ব। মেইন টিমটা জাস্ট অর্ডার ফলো করবে। ডেইলি একটা দুইটা তিনটা অপারেশন করার পরে আমার আসলে সময় খুব কম থাকতো। তারপর আমি চট্টগ্রাম শহরে মাত্র সম্ভবত দুইটা কি তিনটা অপারেশনে সরাসরি ছিলাম। একটা ছিল পাহাড়তলি ফয়েজ দিক, ওটা বিরোধীর এলাকা। আমরা মনে করলাম যে বিরোধীর আতঙ্ক সৃষ্টি করতে হবে, এবং সেটার অপারেশন কমান্ডার ছিল কিন্তু ইঞ্জিনিয়ার আবদুল্লাহ হারুন, ওনাকে দায়িত্ব দিচ্ছে। এটা অপারেশন করাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আমাদের কাছে কিন্তু কোনো টাইমার ছিল না, বিএলএফের কাছে অন্তত আমাদের কাছে কোনো টাইমার ছিল না। এখন কী করতে হবে, এটা হারুন ভাইকে বললাম যে আপনি একটু চেষ্টা করেন, মশার কোয়েল দিয়ে চেষ্টা করেন। হারুন ভাই সারা রাত বসে মশার কোয়েল কতটুক গেলে আধা ঘন্টা হয় এটা ঠিক করে ওখানে ওই যে 4-5টা মেসের কাটে দিলে এটা জ্বলে কিনা এগুলা, এবং কতক্ষণ থাকে ততক্ষণে ফিউজটা জ্বলবে কিনা এগুলো ঠিকঠাক করে আনছে। এবং সেখানে আমাদের গ্রুপ যায়, ওখানে আমি ছিলাম, ডেমোলিশন ইত্যাদি করে এটা ফিট করার পরে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন দিকে চলে গেছি। তো ওখানে একটা মজার ঘটনা, হঠাৎ করে শুনে একজন বলতে সালাকো মার দিয়া। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম, ওখানে ডাক্তার আলাউদ্দিন, পরে ডাক্তার হয়েছে। তুমি এখানে চিনলে কেন? পাঞ্জাবিরাও আমাদের রক্ত চুষে, মশা আমাদের রক্ত চুষে, এই জন্য মেরে এই কথাটা বলছে। আমি জায়গা পাও না, কারণ এটা তো যাক, ওকে মৃদু ধমক দিয়ে চলে গেলাম। এরপরে এক এক গ্রুপ এক এক দিকে যাচ্ছে, তো আমি একটা গ্রুপ নিয়ে পাঞ্জাবি লাইন দিয়ে যাব। তখন প্রায় ভোর হয়ে গেছে। হঠাৎ দেখি মুসল্লিরা আমাদের ঘেরাও করছে ডাকাত ভেবে। একজন চিনছি, আমি তো রাজনীতি অঞ্চলের, তো মাহফুজ তুমি এখানে, আর জিজ্ঞাসা করে বুঝছি। এই মুসল্লিরা ঘেরাও করে আমাদের রেল লাইনের ওপরে, পাঞ্জাবের রেল লাইনের ওপরে আমাদের সেফ জোন, বিহারি এলাকা, ওখানে আমাদের পার করে দিচ্ছে। এটা জনগণের সমর্থনের, আমাদের প্রতি কী ধরনের সমর্থন ছিল এটা বোঝানোর জন্য বললাম। মুঘলটুলি ইয়ের থেকে আমাদের ইয়েতে ফিরিঙ্গি বাজারে দৌলত চাচার এখানে একটা শেল্টার ছিল, ওদিকে যাচ্ছি কিছু ওই যে এক্সপ্লোসিভ নিয়ে। পথে দেখলাম সদরঘাটের এদিকে ওই ইলেকট্রিক টাওয়ার, এবং ওই পাশে বসে মিলিশিয়ারা চাটা খাচ্ছে। সাব্বির বলে একজন ছিল আমার সাথে, তো সাব্বির, আমাকে তো তোমরা অপারেশনের সময় পায় না, তোমরাও দাও না। কমান্ডারটা দেয়, সহযোগিতা দেয় না আর কি, যে আপনি যদি চলে যান আপনি থাকবো কোথায়। তো ওখানে বসলাম, প্রস্তাব করার চলে বসে ওইগুলো লাগাইয়া ফিউজ নিয়ে ইয়েকে ইশারা দিলাম, চলে আসছে। কিছুক্ষণ পরে এটা বিপুল শব্দে একটু কাইতেছে। আমাদের টার্গেট কিন্তু শব্দ করা, একটু কাইট করা, ফেলে পড়লো বা না পড়লো এটা বড় না, তো কাইত হলে এটা ইলেকট্রিকের বিচ্ছিন্ন হয়ে যায়। ওখান থেকে দুঃখজনকভাবে প্রায় 4-5 জন মিলিশিয়া খরস্রোতা কর্ণফুল নদীতে ঝাঁপ দিচ্ছিল। আমি জানি না তাদের বেঁচে ছিল কিনা, তবে আমাদের টার্গেট ছিল, সেটা টার্গেট ছিল না, টার্গেট ছিল ভয় দেখানো। আরেকটা অপারেশনে ছিলাম কাছাকাছি, অপারেশন করছে গরিবুল্লাহ, ফয়েজ আর জাফরুল্লাহ বোখাম, এটা তাদের অপারেশন ছিল। ওই যাওয়ার সময় আমি জিনিসপত্র নিয়ে গেছি,
ওখানে ওই যে জায়গা আগ্রাবাদ হোটেলের যে ট্রান্সফর্মার, বিশাল ট্রান্সফর্মার, ওটার নিচে দিয়ে মেস ছিল। আমি আর গরুগুলো যাই বলছি, আপনারা চলে গেলে তো ভালো হয়, তাই না? বুঝি 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 সব লোক চলে গেছে, কোনো রকম বাদ দিতাম তাই। ওখানে কাছে ছিলাম, কিন্তু অপারেশন আমি যাইনি, আমি আগেই বলতেছি। আমার ডাইরেক্ট অপারেশন বলতে পারবো না একটা, কারণ কমান্ডারের কাজ হলো অপারেশন করানো, অপারেশন করা না। এইভাবে চট্টগ্রাম শহরের বন্দর থেকে শুরু করে আমাদের গ্রুপ সব জায়গায় কিন্তু ওই যে স্থানীয় গ্রুপগুলা, যেগুলো লোকাল ট্রেন গ্রুপ, ভালো অপারেশন করছে। এবং তাদের দায়িত্ব থাকতো একজন করে ইন্ডিয়ান ট্রেন লোক। যেমন জামাল খানে একটা গ্রুপ করছিলাম, তাদের খুব ভালো অপারেশন। ওটার ট্রেনার ছিল রকিব, আর কমান্ডার ছিল ওই স্থানীয় গ্রুপ কমান্ডার ছিল রেজাউল করিম বাচ্চু। ওখানে কাজল ওয়াহিদ সহ অনেকে ছিল। পাঞ্জাবি লাইনের ট্রেনিং দিত ডাক্তার জাহাঙ্গীর। যেদিন পাঞ্জাবি লাইন গণহত্যা হয় সেদিন তারা কিন্তু সেখানে ছিল, কপাল গুনে বেঁচে গেছে। এরপর একটা যৌথ কমান্ড হচ্ছে, যৌথ কমান্ডের এর আগে আমরা কিন্তু কমান্ডার হিসাবে মেনে নিছি নিজেরাই। মৌলভী সৈয়দ 26শে মার্চ থেকে মুক্তিযুদ্ধ অর্গানাইজ শুরু করছে, অস্ত্র জোগাড় শুরু করছে, ট্রেনিং দেওয়া শুরু করছে ওই আনসারদের জোগাড় করে। 6 দফাপন্থী নেতা, শহর ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, আমরা কিন্তু মানছি। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় এই দ্বন্দ্বটা মোটেও আসে না। এরপরে ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন কমান্ডার আসার পরে আমরা একটা কমান্ড কাউন্সিল করছি। সেই কমান্ড কাউন্সিলের মৌলভী ডিপ্টি কমান্ডার একই ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ তুমি কমান্ডার হিসেবে কাজ করুন, কিন্তু র্যাঙ্কটা তো এক হয় না। FFBLF কমান্ডারকে কমান্ডার না, এটা কোনো ম্যাটার করতে হবে। মুক্তিযুদ্ধের সময় যেমন আমি কমান্ডার থাকা সত্ত্বেও আরেক কমান্ডারকে অপারেশন কমান্ডারের দায়িত্ব দিয়েছি, তাই না? চিটাং শহরের আরেকটা বড় অপারেশন ছিল, সেটা হলো এটা কেসি, মানে আমাদের গ্রুপ এবং এর সাথে যুক্ত হয়েছে আমাদের পরবর্তী গ্রুপ ইঞ্জিনিয়ার আব্দুল আজিজের। আমরা আসলে মিলেজুলে কাজ করতাম। তো তার নেতৃত্বে কাটুলি একটা ট্রেন অপারেশন হয়েছিল। ওইটা সমস্ত রেকি টেকি সব এগুলো আমাদের এখান থেকে করানোর পরে খুব সফলভাবে সেই অপারেশনটা হয়েছে। এবং সেখানে পাকিস্তান আর্মির গাড়ি পুড়ে গেছে। কজন মারা গেছে এটা বলা সম্ভব না, কারণ একটা জিনিস মনে রাখতে হবে, গেরিলাদের কাজ হলো হিট অ্যান্ড রান, নট টু সে এনিথিং। প্রত্যেকটা গ্রুপ কিন্তু অনেক লোককে ট্রেনিং দিছে। এখন এরা তো হয়ে রয়েছে, কি আমাদের দিয়ে অপারেশন করে না কেন? এখন আমরা চিন্তা করলাম যে একসাথে 100টা অপারেশন করব, তাতে মিনিমাম 400 থেকে 450 যোদ্ধা জড়িত হবে। প্রত্যেক জায়গায় একজন করে অয়েল ট্রেন থাকবে, আরেকজন লোকাল, আর 2-3 জন করে লোকাল ট্রেন থাকবে। এইভাবে 100টা অপারেশনের পরিকল্পনা করা হলো। সিটি গেট থেকে শুরু করে কালুরঘাট, আমিন জুট মিল এবং এন্টায়ার শহর বন্দর, আমরা ওইটাতে খুব সফল হয়েছি। শুধুমাত্র 5 লাখের শহীদ মোহাম্মদ ইমরান ধরা পড়ে যাওয়ার কারণে ওখানে 8-10টা হয়নি। বিস্ফোরণের জন্য 4 জন করে রিপোর্ট করছে, 400 হয়ে গেল। আবার ওই 4-5টা মিলে একজন সুপারভাইজার, অয়েল ট্রেন সুপারভাইজার রাখছে, তার সাথে একজন রাখছে। এইভাবে প্রায় 450 লোক একদিনের অপারেশনে জড়িত হয়েছিল। সেটা নভেম্বরের বোধহয় শেষ তারিখ বা ডিসেম্বরের 1ম তারিখ। ওই যে ফায়ার ব্রিগেড, ওইটা আমাদের গ্রুপ ডেমোলিশন করছে। হারুন ভাই, লুকমান এরা মিলে কভারিং দিছে। কারণ আমরা আশা করছিলাম যে পাঞ্জাবের এখানে আসুক, আসলে একটা দেওয়ানহাটের মতো একটা জায়গায় ফ্রন্ট ফাইট হোক, হয় নাই। আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা হলো রফিক একটা যুদ্ধে মারা গেছে। ওখানে অমল মিত্র এবং ফজলক ভুইয়া ছিল। এইভাবে বিভিন্ন গ্রুপ ইন্ডিভিজুয়ালি প্রচুর অপারেশন করছে, প্রচুর। এক কথায় বলতে পারি চট্টগ্রাম শহরের মুক্তিযোদ্ধারা তাদের উপর দায়িত্ব শতভাগ পালন করতে পারছে, পাঞ্জাবিদের কুণ্ঠাসা করে রাখতে পারছে এবং তাদের মনে ভীতির সঞ্চার করতে পারছে। আমাদের গ্রুপ ছাড়া চট্টগ্রাম শহরের যত গ্রুপ সব কিন্তু মৌলভী শহীদের করা আশ্রয়ে ছিল। জনগণ যদি না চাইতো আমরা তো একদিনও থাকতে পারতাম না। যেমন একদিন বসে আছি, তো হঠাৎ করে এক লোক মোগলটলি, মাহফুজ ভাই আমার বাড়ির পাশে ট্রান্সফরমারটা উড়াই দিতে হবে। আমি বললাম ট্রান্সফরমার উড়াইলে তো তোমার বাড়ি আক্রমণ করবে পাঞ্জাবিরা। বলে সেটা আমার ব্যাপার, আপনার দেখার দরকার কি। গরম হয়ে গেছে এবং সে বাধ্য করছে আমাকে তার বাড়ির ট্রান্সফরমারটা উড়াই দিতে। কারণ ছিল ওই বাড়িতে 2 জন রাজাকার ছিল।
তাদের ভয় দেখানোর জন্য এই কাজটা করছে এবং রাজাকাররা এরপরে পালায় গেছে। যেমন আমি যে বাড়িতে ছিলাম মুঘলটুলিতে, সকালে এসে দেখি গরিবুল্লাহর মায়ের ঠ্যাং ভাঙ্গা, ভাইয়ের হাত ভাঙ্গা, যুবকদের এমনকি শিশুদের চেহারা বিধ্বস্ত। এবং কি হয়েছে? ওরা আসছিল, আমরা বলিনি। বাড়ির সবাই জানতো যে আমরা ওখানে আছি, একটা লোকও বলে না। এই যে জনগণের পার্টিসিপেশন, তারপরে বন্দরের আলী আকবর চেয়ারম্যান, সে আমাদের আশ্রয় দিত, তার বউয়ের ইন্টারভিউ দেখবে, মাটি খুঁড়ে জিনিসগুলো ওখানে রাখতো। অর্থাৎ জনগণ বিপদটা তাদের কাঁধে নিয়ে মুক্তিযোদ্ধাদের রক্ষা করছে, তাদের দিয়ে অপারেশন করেছে বা তারা অপারেশন করছে। কাজে এই অন্য কোথায় কি হয়েছে? চট্টগ্রাম শহরের জনগণের প্রায় সবাই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। চট্টগ্রাম শহরকে মনে রাখতে হবে। এবং এইখানে কিন্তু এফএফ বিএলএফ দ্বন্দ্ব, কিছু হারামজাদা লেখক লেখেন না জেনে, বিএলএফ নাকি চুরি করছে আর ডাকাতি করছে। এটা কোনো হারামজাদা বেজন্মা লেখক লেখেন, এটা ইন্ডিয়াতে বসে যা শুনছে সেই জন্য লিখছে। মুক্তিযুদ্ধের কাহিনী তুলতে হলে মুক্তিযুদ্ধের কাছে যাইতে হয়, জনগণের কাছে যাইতে হয়, যা শুনতে হয়। ওই ভারতে বসে বসে যা শুনছে এই হারামজাদারা, আই এম ইউজ দি টার্ম হারামজাদা, বদমাইশেরা ইতিহাস বিকৃত করতে বিএলএফ এর দ্বন্দ্ব লাগাই দিচ্ছে। চট্টগ্রাম শহরে একসাথে কাজ করছে। দ্বন্দ্ব যেটা ছিল সেটা বিএলএফ ভার্সেস বিএলএফ, যেমন ওই স্বাধীনতাপন্থী, ছয় দফাপন্থী। একদিন হঠাৎ আমাকে একজন বলল যে মাহফুজ ভাই, আপনাকে কিন্তু টার্গেট করছে মনি ভাই, মেরে ফেলবে। আরে কি আশ্চর্য, মারবে কেন? তো ফয়েজ আমার ছোট ভাই ছিল, সে মুক্তিযুদ্ধে আমাদের ব্রিলিয়েন্ট ফ্রিডম ফাইটার। বললাম ফয়েজ কি করতে হবে? গেরিলা যুদ্ধের নিয়ম হলো অফেন্স ইজ দি বেস্ট ডিফেন্স। কে তোমাকে মারবে, চলো আমরা তাকে মেরে আসি। চিন্তা করলাম যে মৌলভী সৈয়দ যখন উনি এই কাজ করতে পারেন, গেলাম। মৌলভী সৈয়দ আমাকে দেখে, আমার কথা শুনে বাড়ির থেকে হা হা মাহফুজ তুমি আসছো। ফয়েজের কাছে অর্ডার ছিল যে মৌলভী সৈয়দ যদি আর্মস নিয়ে বাইরে, সাথে যদি দুজন থাকে, আমি শুয়ে যাব, তুমি ব্রাশ করে দেবে। তার বদলে কিন্তু মৌলভী সৈয়দ হাত পা ইয়ে করে আসে। বসলাম, চা খাইলাম। মৌলভী সৈয়দ জিজ্ঞেস করতেছে সবাই আসে, তুমি আসো না কেন? উনি চাটগাঁয়ে ভাষায় বলছেন, আপনি হলেন সদাভাপন্থী, আমি স্বাধীনতাপন্থী। আপনারা স্লোগান দিয়েছেন বাঁশের লাঠি তৈরি করো, পাতিগুলি খতম করো। আমরা স্লোগান দিচ্ছি বীর বাঙালির অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। গুলমানের ব্যাপার না, আপনি যদি মেরে ফেলেন। আবার হাসতেছে। তো বুঝলাম যে উনি এটা মেসেজ পান নাই। পরে বললাম যে শহীদ, আমি কিন্তু আপনার বাড়ি ঘেরাও করছি, ওই যে দেখেন ফয়েজকে চিনতো। আসছিলাম আসলে ফয়েজের কাছে স্টেইন গান আছে, আপনাকে মেরে ফেলতে আসছিলাম। এখন তো দেখি আপনি কিছুই জানেন না, আপনার কাছে চিঠি আসে নাই আমাকে মেরে ফেলা। উনি কিন্তু অবাক হয়ে গেলেন, বুঝলাম যে চিঠি পাইনি। বলে মাহফুজ খুব চাটগাঁয়ে ভাষায় অপত্য ভাষা গালাগালি করে যে তুমি চলে যাও, কেউ যদি চিঠি আসে ও লাশটা তোমার কাছে পাঠিয়ে দেবে। বললাম শহীদ ভাই, দরকার নেই লাশ পাঠানোর, আপনি চেষ্টা করেন না, কিন্তু চিঠি আসলে যদি আপনি পাল্টে যান, কারণ আপনার ভিতরে যারা আছে ওখানে স্বাধীনতাপন্থী ছেলেরা আছে, কিন্তু ইঞ্জিনিয়ার হারুন কিন্তু আপনার আর্মস ইন কমান্ড, সে কিন্তু আমাদের কাজেই করি না। বলে মাহফুজ আমি তো বলছি, ওয়াদা যখন করছি লাশ পাঠায় দেবো, যাক চিঠি আসে নাই বা যে কোনো কারণে হোক এটার এখানে। আবার দেখো 16ই ডিসেম্বর আমি তখন দলবল নিয়ে ঈদগার বউবাজারের এখানে অবস্থান করছি। হঠাৎ একজন খবর দিল যে মাহফুজ আপনাকে মৌলভী সৈয়দ অ্যাটাক করবে। আরে একই ব্যাপার। তো 16ই ডিসেম্বর তোমার আমরা তো ওই আমার এলএনজি ছিল 4টে, ওই যে বিহারি এলাকার চারপাশে কর্ডন দিয়ে রাখা, যে অন্তত ঘন্টাখানেক এলএনজি চালালে বাঙালিগুলো তখন সেভ হয়ে যাবে আর কি। সব এলএনজি আনাইলাম, সব, কারণ ওদের শক্তি কম না, তো সব রেডি। এর ভিতর থেকে হঠাৎ বাদল, উনি আর কমিশনার জালাল ভাই আসলেন। আমরা তো মনে করলাম কি ব্যাপার, ওনারা কি স্পাইং করতে আসছে কিনা। আমার সাথে লুকমান ছিল আর কমান্ডার, ওদেরকে ঘরের ভিতরে আটকে রাখলো। তো লুকমান ভাইকে বললাম যে ওরা তো আসছে, আমরা তো চেক করলাম অস্ত্র না, আলাপ করা উচিত না। বলে না, মেরে ফেলতে। বললেন এইটা তো হবে না, ওদের মারবো কেন, আসছে আলাপ করি না। যাক, অনেক তর্ক বিতর্কের পর যেহেতু ওই কমান্ডটা আমার ছিল, আলাপে বসলাম। বাদল ভাই 1.5 ঘন্টা বক্তৃতা দিল। জিস্ট হলো যে আমরা কেন মৌলভী সৈয়দকে অ্যাটাক করতে যাব,
দেখো, মৌলভীকে খবর দিছে আমরা অ্যাটাক করব, আমাদের খবর দিছে মৌলভী অ্যাটাক করবে। এইটা একজন ভাষানিবন্ধী নেতার কাজ, উনি আমাদের কোঅর্ডিনেটর ছিলেন। এটা আমি পরে জানছি আর্মির সেনাবাহিনীর যে বইটা বেরিয়েছে ওই বই থেকে। তো যাক, আমরা সেদিন একটা বিরাট ভুল করলাম। সেটা হলো যে যেহেতু অ্যাটাক হচ্ছে না, আমরা এখন ঐক্যবদ্ধ আছে, ওই দিনই ওই যে ইপিআর ক্যাম্প থেকে পাকিস্তানের সারেন্ডার করার জন্য ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছে। আমরা বললাম যে এক কাজ করে ওদের অ্যাটাক করি। আসলে পলায়ন পর সৈন্যদের উপর অ্যাটাক করতে নাই, এই নীতিটাই ভুলে গেছি আমরা। ওখানে তখন আগ্রাবাদের দিকে 2-3 জন, জামানহাট আগ্রাবাদের দিকে 2-3 জন পাবলিক মারা গেছে। এটার জন্য আমি এখনও ওই শহীদদের প্রতি ক্ষমা প্রার্থী যে এই সিদ্ধান্তটা আমাদের নেওয়া ঠিক হয়নি। চট্টগ্রাম স্বাধীন হয়েছে কিন্তু 17ই ডিসেম্বর। যুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা দেশ শাসন করবে, এটাই স্বাভাবিক নিয়ম, প্রচলিত নিয়ম। সেটা হয় নাই। আমরা দেশ স্বাধীন করছি, দেশ শাসনে আমাদের সম্পৃক্ত করা তৎকালীন সরকারের নৈতিক দায়িত্ব ছিল। বঙ্গবন্ধু বিশাল মানুষ, ওনার বিরুদ্ধে বলার তো মুশকিল। উনি সেই পুরাতন আওয়ামী লীগের এমএনএ এমপি দিয়ে গণপরিষদ করলেন। তাদের কি কোনো অধিকার ছিল গণপরিষদের সদস্য হওয়ার যারা যুদ্ধ করে নেই? 300-450 এমপি এমএনএ ছিলেন, আরো বেশি ছিল মহিলাদের নিয়ে। তারা তো সবাই যুদ্ধে যায় নাই। যারা যুদ্ধে গেছে তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, এরা ঠিক আছে, এমএলসি তার আগে মারাই গেল। তাদের কি কোনো অধিকার ছিল? কি করবো, আমরা মেনে নিলাম, গেল। এরপরে গণপরিষদ সংবিধান পাশ করলো। সংবিধানটা পড়ে দেখবা। আমরা অনেকেই বলি না হাসিনা স্বৈরাচার, কেন? বঙ্গবন্ধু স্বৈরাচার ছিল না, উনি মানুষ হত্যা করে নাই। জিয়া রহমান স্বৈরাচার ছিল না, উনি মানুষ হত্যা করে নাই। এরশাদ মানুষ হত্যা করে নাই, উনি স্বৈরাচার ছিল না। খালেদা স্বৈরাচার ছিল না, উনি মানুষ হত্যা করে নাই। হাসিনাও স্বৈরাচার, মানুষ হত্যা করছে। কেন হত্যা করছে? তার কাছে হত্যা করার ক্ষমতা আছে বলেই তো হত্যা করছে। আমাদের সংবিধান সরকার প্রধান, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্রপতি, রাষ্ট্রের সমস্ত ক্ষমতা সরকার প্রধানের হাতে ন্যস্ত, অর্থাৎ প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত বা প্রেসিডেন্টের হাতে ন্যস্ত, এ টু জেড। দেখো 48/3 ধারা বলতেছে রাষ্ট্রপতি সব কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন। উনি না নিয়ে কি করবেন? রাষ্ট্রপতি তো নির্বাচন হয় না, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেয় তিনি রাষ্ট্রপতি হন। সংবিধানের 70 ধারা অনুসারে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন, সরকারি দলের সবাইকে তাকে ভোট দিতে হবে। এতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অধীনে। নির্বাচন কমিশন নিয়োগ দেয় রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী, বিচারক নিয়োগ দেয় রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী, তাই না? তাইলে এই নির্বাচন কমিশন দিয়ে আমরা আবার সুষ্ঠু নির্বাচন আশা করি। আম গাছে কাঁঠাল হয় কখনো? ওটা আম গাছে কাঁঠাল ফলাইতেছে। ব্রিটিশ ব্যবস্থা কি ছিল? প্রেসিডেন্টের কথায় বিচার হতো, বিশেষ করে প্রেসিডেন্টের সাথে গভর্নর জেনারেল বা গভর্নর জেনারেলের সাথে সম্পর্কিত রায়গুলো হতো। গভর্নর জেনারেলের ইচ্ছা অনুযায়ী বিচারক সেইভাবে রায় দিতে বাধ্য হতো। পাকিস্তান আমলে প্রেসিডেন্ট যেটা বলতো উচ্চ আদালত সেটাই করতো। জিয়া রহমান কি করছে? কর্নেল তাহেরকে ফাঁসি দিছে যে আইনে, ঘটনা সত্য প্রমাণিত হলেও তার সাজা ছিল 10 বছর, ফাঁসি ছিল না। বিচারক যায় বলল যে স্যার ভুল তো হয়ে গেছে, সো হোয়াট, উনি একটা অধ্যাদেশ জারি করে দিলেন। তার ক্ষমতা আছে বলেই তো করছে। ওই যে ওয়ারেন হেস্টিংস রাজা নন্দলালকে জালিয়াতির মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিয়েছে। কেন? নন্দলাল ওয়ারেন হেস্টিংসের দুর্নীতির বিরুদ্ধে একটা আবেদন করছিল। গভর্নর জেনারেলের ক্ষমতা আছে বলে তো উনি করছে। এখন হচ্ছে ক্ষমতা সব দিয়ে রাখবা, আবার না করবে, এটা তো হয় না। পুলিশের কাছে অস্ত্র দিছে, তাকে যথেচ্ছ গুলি করার অধিকার দিছে বলে তো সে গুলি করছে। এই জন্য আমাদের কেউই স্বৈরাচারের জন্য কোনো দল বা কোনো ব্যক্তিকে দায়ী করা ঠিক না। আমাদের সংবিধান সময়ে সময়ে যেই ক্ষমতায় গেছে তাকে স্বৈরাচারী ভূমিকা নিচ্ছে। আবার আরেকটা কথা আছে, সরকারি দলের যিনি প্রধান তিনি আবার প্রধানমন্ত্রী, অর্থাৎ সরকারি দল প্রধানমন্ত্রী এক হয়ে যায়। আরও একটা কথা আছে, 134 অনুচ্ছেদ বলতেছে প্রজাতন্ত্রের সকল কর্মচারী
ততদিন চাকরি করতে পারবেন যতদিন প্রধানমন্ত্রী সন্তুষ্ট থাকেন। তো ডিসি তো চাকরি করে, সে প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতে যা করার তাই করে। পুলিশ চাকরি করে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য যা করার তাই করে। এবং এটা তো 72 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত চলে আসছে। বাংলাদেশে যতদিন এই শাসন কাঠামো বহাল থাকবে ততদিন স্বৈরাচার থাকবে। আমাদের ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত প্রশাসনের, এমপিদের, এমএলএদের কোথাও কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহিতা না থাকলে তুমি টাকা মারবা, জবাব দিবে না তো তুমি টাকা মারবাই। আমি প্রধানমন্ত্রীর টাকা মারবো না, এটা আমি বুক ফুলিয়ে বলতে পারি না। লক্ষ কোটি টাকা তোমার সামনে পড়ে আছে, খালি হাতে পকেটে ভরার ব্যাপার। কাজেই এটা তো ব্রিটিশ শাসন কাঠামো। তো ব্রিটিশরা তো টাকা হাতে নেওয়ার জন্য দেশ দখল করছিল। পাকিস্তানিরা এই দেশকে শোষণ করছে কেমনে? একই শাসন পদ্ধতি। বাংলাদেশে তো একই শাসন পদ্ধতি। কাজেই লুটপাট, সম্পদ পাচার এটা স্বাভাবিক ঘটনা বাংলাদেশের জন্য এই শাসন কাঠামোর অধীনে। কাজেই এইগুলো বন্ধ করতে হলে কোনো ব্যক্তি বা দলকে দায়ী করে লাভ নাই, ক্ষমতা এনে লাভ নাই। আগে শাসন কাঠামো বদলাও। যেমন গণতন্ত্র কথা বলো না তোমরা, কেন গণতন্ত্র তো 96 সাল, 91 সাল, 2001, 2008 সালে ছিল না? কই আমাকে তো কখনো রাষ্ট্র থেকে জিজ্ঞেস করা নেই। আজকে 48 বছর ধরে প্যাথোলজি প্র্যাকটিস করতেছি, যে প্যাথোলজিটা কীভাবে ভালো হবে জিজ্ঞেস করা নেই তো। বেসিক্যালি গণতন্ত্র বলো, স্বৈরতন্ত্র বলো, রাতের নির্বাচন বলো, আর ফ্যান নির্বাচন বলো, জনগণ কিন্তু এখনো দাসী রয়ে গেছে। কাজেই শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করলে হবে না, জনগণের ক্ষমতায়ন কিভাবে নিশ্চিত করবে এইটাও সংবিধানে আসতে হবে। নাহলে এই বর্জ্য গণতন্ত্র দিয়ে কখনো জনগণের ক্ষমতা আসে না। কাজে জনগণের ক্ষমতায়ন হইতে হবে শাসন কাঠামো সংস্কারের মূল লক্ষ্য। এখন মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের শক্তি এটা কি জিনিস আমার বোধগম্য না। এখন হতে হবে পরিবর্তন কারা চান, পরিবর্তন কারা চান না। পরিবর্তন যারা চান তারা কি পরিবর্তন চান? কি খালি উপরি কাঠামোর পরিবর্তন, ফ্যান নির্বাচনের পরিবর্তন, না জনগণের ক্ষমতায়নের জন্য পরিবর্তন? নতুন প্রজন্মের একটা অত্যন্ত ভালো দিক লাগছে যে এরা এখন মরতে জানে। আমরা তো গেছিলাম মারতে যায় মরছি, এরা আমার মনে হয় গেছে মরতে। একটা গুলি ছুটছে, সব ছেলে দাঁড়ায় আছে, কেউ পালায় নেই। এই সাহস নিয়ে যদি তারা জনগণের ক্ষমতায়নের পক্ষে নামে, সঠিক কর্মসূচি দিয়ে, আমার বিশ্বাস বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। সর্বস্তরে বাংলায় একমুখী, গণমুখী, প্রাথমিক বাধ্যতামূলক শিক্ষা, সকল নাগরিকের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা একটা হয়েছে। এইটা হইলে তো এই আন্দোলন দরকার হইতো না। এইটা হইলে কোনো স্বৈরাচারও যদি মানুষের এই অধিকারগুলো নিশ্চিত করে তাহলে তো ওটাকে স্বৈরাচার বলে না। জনগণের ক্ষমতায়ন থাকলে স্বৈরাচার কতটুকু করতে পারবে। এবং আমি আশাবাদী এই আন্দোলন দেখার পরে যে এই প্রজন্ম একটা সঠিক কর্মসূচি নিয়ে রাষ্ট্র পরিবর্তন বা শাসন কাঠামো পরিবর্তনে এগিয়ে আসবে, যেখানে জনগণের শাসন প্রতিষ্ঠা হয়। সেখানে অটোমেটিক কোনো বৈষম্য থাকবে না। 10 ভাগ লোক 85 ভাগ সম্পদ ভোগ করছে, 90 ভাগ লোক মাত্র 15% সম্পদের মালিক। এটা আরও বাড়বে যদি এই পরিবর্তনটা না হয়।